বলছে ভি এর মান 10 cos ওমেগা টি হলে পিক পাওয়ার সাপ্লাইড বাই সোর্সের পিক পাওয়ার সাপ্লাই কত সেটা বের করতে হবে, আর ক্যাপাসিটরের পিক পাওয়ার কনজিউম কত সেটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে একটা ক্যাপাসিটর আসলে পাওয়ার কি করে না, কনজিউম করে না, তাই না? তাই তো, কিন্তু এখানে তারপরে চাইছে, কেন চাইছে? এরা পিক ভ্যালু চাইছে। ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ক্যাপাসিটরের পাওয়ার কেমন হয় আমরা দেখছিলাম যে এরকম হয়, তাই না? এরকম যখনই হয় তাহলে উপরের যে অংশটুকু পজিটিভ, নিচে সেই সেম অংশ কি নেগেটিভ। এই জন্য আমাদের পি ছিল, পি এভারেজ ইকুয়াল ছিল 0। এই জন্য ক্যাপাসিটরের পাওয়ার অবশ্যই 0 ছিল। কিন্তু আমার এখানে চাইছে কি এভারেজ চাইছে নাকি পিকটা চাইছে? পিক চাইছে। তার মানে এই যে ম্যাক্সিমাম এটা আমাদের বের করতে হবে, তাই না? তো এটা বের করতে গেলে অবশ্যই একটা সমীকরণ লাগবে। সমীকরণ কোথা থেকে পাই? তাৎক্ষণিক মান নাকি যে কোনো কিছু মান? তাৎক্ষণিক মান থেকে সমীকরণ পাই না? তাহলে এই অঙ্ক আমরা করি, সমাধান করি। সলিউশন, ওমেগার মান দিয়ে দিয়েছে 10,000 100%। তাহলে আমাকে xl বের করে দাও, xc বের করে দাও। xl হবে j অফ 100 ওহম, xl মানে কি? j অফ ওমেগা l না? তাহলে ওমেগা যদি হয় 10,000 আর এটা যদি হয় 10 মিলি, তাহলে কত হবে? j অফ 100 ওহম। আর xc মানে কি? 1 ডিভাইডেড বাই j ওমেগা c। j যদি নিচে না দাও তাহলে উপরে দিলে কি হবে? মাইনাস j। কত হয় দেখো, মাইনাস j অফ 100। তাহলে আমাকে আগে মোট পাওয়ারটা বের করি। তাহলে টোটাল পাওয়ার বের করতে গেলে কি লাগবে? টোটাল কারেন্ট না? হ্যাঁ, আইটি। আইটি সমান সমান কি হবে বলো? ভিটি ভাগে জেড টোটাল না? তাহলে ভিটি কত হবে বলো? 10 টি মানে আবার বড় হাতের টি, এটাই দেখি শুধু টি টোটাল না? টোটাল। তাহলে 10 অ্যাঙ্গেল কত? 0। cos কে রেফারেন্স দিছি। হ্যাঁ, নিচে আসো, জেড টোটাল মানে কত হবে? j অফ 100 প্যারালাল মাইনাস j অফ 100, তার সাথে প্যারালাল কত? 1000 না? তাই তো? তাহলে এটা ভাগ করে দেখো কত হয়? এত অ্যাম্পিয়ার না? তাহলে আমাকে বলো তো দেখি, তাহলে পরে আইসি বলো, আইসি ক্যাপাসিটরের মধ্যে দিলেন, আর এটা কি? আইটি। তাহলে আইসি কত হবে? 10 অ্যাঙ্গেল 0 ভাগ মাইনাস j অফ 100 না? তাহলে কত? প্লাস j অফ 0.1। এটা মানে কি? 0.1 অ্যাঙ্গেল কত? তাহলে আপনি আমাকে আইটি এর ইকুয়েশন বলো, টোটাল কারেন্টের ইকুয়েশনটা বলো। 0.1 cos omega t plus 0.01 cos omega t অ্যাঙ্গেল আছে না? কোন অ্যাঙ্গেল আছে না না, তাহলে এটাই এত অ্যাম্পিয়ার। আর আই অফ সি এটার ইকুয়েশন বলো। 0.1 cos omega t প্লাস 90 এত অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এখন আমরা যদি টোটাল ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে চাই, P টোটাল T টাইম সাপেক্ষে মানে ইনস্ট্যান্টেনিয়াস নাকি? তাহলে কি হবে? V টোটাল ইনটু I টোটাল না? জি। তাহলে V টোটাল কত? 10 cos omega t গুণন টোটাল কারেন্ট কত? 0.01 cos omega t না? হ্যাঁ, তাহলে এটা গুণ করলে কত হবে? 0.1 cos স্কয়ার ওমেগা t, তাই তো? হ্যাঁ, তাহলে cos স্কয়ার সমান সমান কি হবে না দেখো? 0.1 গুণন হাফ ইনটু 1 প্লাস cos 2 ওমেগা t। দেখা যায় দেখা যায় না? ওই যে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল
1 প্লাস cos 2 থিটা নাকি তাহলে এটা গুণ করলে কত হবে তাহলে এটা গুণ করলে 0.05 আর এখানে 0.05 cos 2 ওমেগা অতএব পিক ভ্যালু অফ পিটি পিক ভ্যালু কত হবে এটা তো 0.05 থাকলো নাকি তার সাথে যোগ কত এই ওয়েভটা আগাম শুরু হবে কত থেকে 0.05 থেকে নাকি কসের ওয়েভ আগাম শুরু হবে কত থেকে আর উপর থেকে এভাবে হবে না তাহলে পিক ভ্যালু কত হবে 0. দেখো তো যোগ করে দাও 0.1 হয় না তাই তো আর সহজ কথা পিক মানে তো ম্যাক্সিমাম নাকি হ্যাঁ ম্যাক্সিমাম না তাহলে এই ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে যখন cos 2 থিটার মান কি হবে 1 হবে ম্যাক্সিমাম ফর 1 cos 2 ওমেগা t ইকুয়াল কত হইবে 1 হলে তাহলে এখানে আছে 0.5 আর ওটার সাথে কি 1 হয়ে যাবে তো দুটো যোগ হয়ে কত হয়ে যাবে 0.1 ওয়াট না হ্যাঁ তারপর আসো এবার আসো পিসি ক্যাপাসিটরের পাওয়ার তাহলে পিসি বের করতে গেলে কি করতে হবে VCT ইনটু ICT 10 cos ওমেগা t ক্যাপাসিটরের কারেন্ট কত বের হইছে 0.1 নাকি 0.1 ইনটু cos ওমেগা t প্লাস 90 ডিগ্রি না তাহলে 10 এর সাথে গুণ করলে কত হবে 1 এই যে মানের মান গুণ করলে 1 তাই তো cos ওমেগা t দেখো তো cos ওমেগা t প্লাস 90 তাহলে 0.1 cos ওমেগা t প্লাস 90 ডিগ্রি এটারে লেখা যায় হচ্ছে মাইনাস sin ওমেগা t তাই না তাহলে ওই মাইনাস সাইনটা কি মাইনাস সামনে চলে আসবে না দেখো তো cos তাহলে sin ওমেগা t ইনটু কেটা cos ওমেগা t sin এ cos এর সূত্র কি 1/2 sin 2 ওমেগা t না তার মানে কত হবে -0.5 sin 2 ওমেগা t তাহলে পিক ভ্যালু কত হবে পিক ভ্যালু কত হবে কেন ভাই এটা -0.5 মানে এদিক দিয়ে শুরু হয়েছে না কিন্তু আর পিক কি নেগেটিভটা কিন্তু পিক না পজিটিভটাও পিক হ্যাঁ পজিটিভ হবে না মিনিমাম হলে তাহলে -0.5 নাকি তাহলে পিক ভ্যালু বা কি ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হতে গেলে এটার মান অন হতে হবে এবং নেগেটিভটা থাকলে নেগেটিভ পিক থাকবে না পজিটিভ পিক থাকবে পজিটিভ হ্যাঁ মিনিমাম বললে এটা দেখি তাহলে পজিটিভ পিক ভ্যালু কত হবে ওয়াট না কথা বুঝছো এটা একটা आंसर এটা একটা এক্সারসাইজের আজকে ক্লাস হচ্ছে আমাদের রেজোন্যান্সের উপরে রেজোন্যান্স বই না রেজোন্যান্স সার্কিটের উপরে হ্যাঁ তাহলে রেজোন্যান্স সার্কিট কাকে বলে এবং এটা কি ধরনের কাজ সেটা আমরা শিখব আজকে কোনো সূত্রের অত মুখস্থ করতে যাব না সিরিজ রেজোন্যান্স সূত্র মাইনে চলে কিন্তু প্যারালাল রেজোন্যান্স বা অন্য কোনো জায়গায় গেলে সার্কিট চেঞ্জ হইলে সূত্র সব চেঞ্জ হয়ে যায় তো অত কিছু না করে আমরা বেসিক জিনিস জানবো যে রেজোন্যান্স জিনিসটা কি কিভাবে কাজ করে তাহলে যে সার্কিট থাকে থাকুক কোথায় থাকে থাকুক কাজ করবে ঠিক আছে ওকে তাহলে আমরা শুরুতে আগে দেখব যে রেজোন্যান্স কাকে বলে রেজোন্যান্সের সংজ্ঞা কি রেজোন্যান্স সার্কিট কি রেজোন্যান্স সার্কিট যদি কোনো সার্কিটে Z অথবা Y এর ইমাজিনারি পার্ট ইকুয়াল 0 হয় তবে ওই সার্কিটকে কি বলা হবে রেজোন্যান্স সার্কিট বলা হয় রেজোন্যান্স বলা
হবে। তার মানে কোনো একটা সার্কিট দিছে, হিজিবিজি অনেক কিছু করে একটা সার্কিট দিছে, সেই সার্কিটের জেড এর অথবা ওয়াই এর কি থাকবে না, অর্থাৎ জেড ইকুয়াল কি আর প্লাস মাইনাস জে অফ অনেক কিছু থাকে না, আর ওয়াই সমান সমান কি জি প্লাস মাইনাস এদিকে অনেক কিছু থাকে নাকি। তাহলে রেজোনেন্সের সংখ্যা সে বলছে যে এই অংশটা কি থাকবে না, এই অংশটা সে থাকা যাবে না। এটার মানে তো অর্থাৎ কি জেড আর ওয়াই তথা সার্কিটটা কি ধরনের সার্কিট হবে, রেজিস্টিভ না, কি অবস্থায় অ্যাট রেজোনেন্স, তাই তো। তাহলে রেজোনেন্স অবস্থায় একটা সার্কিট অবশ্যই কি হবে, রেজিস্টিভ হবে। যদি কোনো সার্কিট টোটাল জেড বের করে শুধু আর থাকে, শুধু রিয়েল পার্ট আছে, কোনো ইমাজিনারি পার্ট নাই, তার মানে সেই সার্কিটটাকে বলবো আমরা কি ধরনের সার্কিট, রেজোনেন্স সার্কিট। তাহলে একটু আগে যে আমরা অঙ্কটা করে আসলাম, এখানে ভোল্টেজ সোর্স ছিল, এখানে 1000 ওহম ছিল, তাই না, এখানে ইন্ডাক্টর ছিল, এটা ঘুরে ফিরে কত হয়েছে প্লাস জে অফ 100 না, এখানে ক্যাপাসিটর ছিল, ঘুরে ফিরে কত হয়েছে জে অফ মাইনাস 100 না, তাই তো, এত ওহম না, তাই তো জি। তাহলে আমাকে এটা কি বের করে দিব বলো তো, জেড টোটাল বের করব দেখি কত হয়, ওই যে 1000 প্যারালাল জে অফ 100 প্যারালাল কি মাইনাস জে অফ 100 ঘুরে ফিরে কত ছিল, শুধু 1000 ছিল, 1000 প্লাস তারপরে কি জে অফ 0 না। তাহলে এই সার্কিটটা কি সার্কিট, রেজিস্টিভ সার্কিট না, কোনো ইমাজিনারি পার্ট আছে, তার মানে এই সার্কিটকে বলা হবে কি সার্কিট, এটা হচ্ছে রেজোন্যান্স সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে রেজোন্যান্স সার্কিট, বুঝছো। এটা কি রেজোন্যান্স তাহলে বলো তো দেখি, এটা তাহলে কি রেজোন্যান্স, এটা অবশ্যই প্যারালাল রেজোন্যান্স, তাই না। এখন যদি কখনো এরকম থাকে, তাহলে এটা জেড টোটাল বের করা যাবে না, জেড টোটাল মানে কি এই যে 40 প্লাস জে অফ 10 মাইনাস কি জে অফ 10, তার সাথে প্যারালাল কত 40, তার সাথে সিরিজে 30 না, তাই তো। তাহলে দেখো প্লাস জে 10 আর মাইনাস জে 10 থাকবে না, কাটা দাও, 40 আর 40 কত 20, 20 আর 30 কত হবে 50, কোন ইমাজিনারি পার্ট আছে, তার মানে এই সার্কিটটাও কি সার্কিট, রেজোন্যান্স না, কিন্তু এটা কি সিরিজ মিক্সড অবস্থা না। তাহলে এই রেজোন্যান্সকে আমরা বলতেছি কি রেজোন্যান্স, প্যারালাল। এখন যদি কখনো এরকম থাকতো সরাসরি 100 ভোল্ট 2 rad per second, ঠিক আছে 2 rad per second, আর এখানে হচ্ছে 1 হেনরি, আর এটা হচ্ছে 4 ফ্যারাড, 4 ফ্যারাড, এখানে হচ্ছে 10 ওহম। তাহলে আমাকে এটা জেড বের করে দেওয়া যাবে না, জেড বের করে দেওয়া যাবে না, দেখো তো। তাহলে আর এর মান কত 10, xl কত ওমেগা এল না, তাহলে 2 rad per second এটা কি না, তাহলে 2 এর 2 হবে না, আর xc কত হবে 1 divided by omega into c, তাই না। তাহলে c মান কত দেওয়া যায়, এটা 4 ফ্যারাড, এটা 0.25 ফ্যারাড। তাহলে 2 ইনটু কত হবে 0.25 না, তাহলে কত হয় 2 ওহম না। তাহলে জেড টোটাল কত হবে
তাহলে প্লাস এটা কি মাইনাস j2 আর এটা কি প্লাস j2 না কাটা যাবে না, তাহলে আলটিমেটলি থাকবে কি z টোটাল সমান সমান 10 শুধু 10। তাহলে এটাকে কি বলা হবে? এটা কি সার্কিট সিরিজ, এটাকে বলা হবে সিরিজ রেজোন্যান্স, তাই তো? হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে একটা সার্কিট কি আকারে থাকে থাকুক, যদি কখনো সার্কিটের টোটাল ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট 0 হয় তার মানে সেই সার্কিটটা অবশ্যই রেজোন্যান্স। সেটা সিরিজ রেজোন্যান্স, সিরিজ সার্কিট হলে সিরিজ রেজোন্যান্স, প্যারালাল সার্কিট হলে প্যারালাল রেজোন্যান্স, মিক্স হলে তা আমার মিক্স সিরিজ প্যারালাল লাগে কিছু বলার দরকার নেই, আমি সরাসরি বলবো রেজোন্যান্স, তাই তো? সরাসরি বলবো ডাইরেক্ট রেজোন্যান্স সার্কিট। ক্লিয়ার? একটাই সেন্টেন্স একটাই কথা, রেজোন্যান্স শেষটা। ক্লিয়ার? এখন রেজোন্যান্স সার্কিটের প্রভাব, রেজোন্যান্স সংগঠিত করা যায় অনেক কিছু করে। হ্যাঁ, রেজোন্যান্স সংগঠনের উপায়, রেজোন্যান্স সংগঠনের উপায় এক, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে। দেখো তো দিন শেষে xl আর xc এই দুটোই তো কাটাকাটি যাবে নাকি? xl সমান সমান কি 2 পাই fl, এটা কি 1 ডিভাইডেড বাই 2 পাই fc, তার মানে xl আর xc এগুলা কার কার ফাংশন? নির্ভর করে কার উপরে? depends on frequency and L and C না, frequency ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের উপর ভিত্তি করে না, আমরা ওই তিনটার যে কোনো কাউকে কি করতে পারবো? সেন্স করে এক্সেল পরিবর্তন করতে পারবো, আর এক্সেল আর এক্সি যদি কোনোভাবে যদি ভ্যানিশ করে দিতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে এক নম্বরে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে। হ্যাঁ, দুই নম্বরে এল পরিবর্তন করে অথবা সংযোগ করে, তিন নম্বরে সি পরিবর্তন করে অথবা সংযোগ করে। তাহলে মূলত রেজোন্যান্স করা হয় ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এই তিনটা মাধ্যমে। কিন্তু ইন্ডাক্টর আবার কি পরিবর্তনও করা যায়, সংযোগও করা যায়, ক্যাপাসিটর পরিবর্তনও করা যায়, সংযোগও করা যায়। যেমন একটা एग्जांपल দাও, এই একটা সার্কিট, এখানে আছে 10, এখানে আছে j অফ মাস, ঠিক আছে? এখন তোমাকে এই জায়গায় আমি ক্যাপাসিটরের মান আগে থেকে দিয়ে দিয়েছি হচ্ছে মাইনাস j অফ 2 ওহম, ঠিক আছে? এখন তোমাকে আমি এখানে বললাম যে তুমি এটা রেজোন্যান্স বানাইতে গেলে কত মানের কি সংযোগ করবা, তাহলে তুমি জানো রেজোন্যান্স বানাইতে গেলে ইমাজিনারি পার্টগুলো কি করতে হবে? ভ্যানিশ করে দিতে হবে। তাহলে এটা কত আছে? j5। তাহলে তোমাকে বলছি যে c এর মাধ্যমে c সংযোগ এর মাধ্যমে কি বানাবা? রেজোন্যান্স বানাও। তাহলে c সংযোগ করলে কি xc সংযোগ করে না? হ্যাঁ। তাহলে xl কে হাত দেওয়া যাবে নাকি শুধু c কে হাত দেওয়া যাবে? c তে সংযোগ করার কয়টা উপায়? হয় c তে লাগাবো না আলি তে লাগাবো? আমার আছে কত ভাই? 2, কিন্তু আমার লাগবে কত? 5 লাগবে না? যদি বল আমি এটারে কোনোভাবে 5 বানাইতে পারি তাহলে এটা +5 আর ওটা কি হয়ে যাবে? কাটা যাবে না? এই জায়গায় তো এই যে এখানে ছিল +2, এখানে কি -2 কাটা গেছে না? হ্যাঁ, এখানে দেখো এখানে কত ছিল? +10, এখানে কি কাটা গেছে না? ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখানে এটারে ভ্যানিশ করতে গেলে আমার এখানে কি বানাইতে হবে? এটারে যে কিছু করে হোক -j5 বানাইতে হবে, তাই না? 5 ওহম বানাইতে হবে না? তাহলে আমি তোমাদেরকে ডিসি সার্কিটের ক্লাসে পড়াইছিলাম যে অনেকগুলো তোমার কাছে অপশন আছে, তুমি ওহম বাড়াইতে গেলে কি কি সংযোগ করতে হবে? হ্যাঁ, যদি ওহম বাড়াইতে চাই তাহলে প্যারালাল সংযোগ করতে হবে না সিরিজ সংযোগ করতে হয়? সিরিজ সংযোগ করতে হয়। তাহলে এর সাথে যদি গেলে আমি কি করে দেই? এর সাথে যদি গেলে আমি একটা -j3 ওহমের একটা যদি সিরিজে ক্যাপাসিটর লাগাই দেই,
তাহলে ওই যে 3 আর 2 কি হয়ে যাবে 5 হয়ে যাবে 5 হয়ে এর কি অস্তিত্ব রাখবে তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে রেজোনেন্স হয়ে যাবে না তাহলে সলিউশন কি হয়ে যাবে R0 3 ওহম এর XC সিরিজে যুক্ত করতে হবে নাকি তাই তো তাহলে এখন এখানে যদি ফ্রিকোয়েন্সি আগে থেকে 50 হার্টজ দিয়ে রাখি তাহলে 3 ওহম যদি করলে কি কার মান XC না তাহলে C এর মান পাবো না এখন এখান থেকে 1 divided by 314 into 3 এত ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড নাকি তাই না তোমাকে এই কোশ্চেনে যদি এখন বলা হচ্ছে যে ইন্ডাক্টর কত সংযোগ করবা আচ্ছা ওইটাতে না আরেকটা করি হ্যাঁ এখানে ক্যাপাসিটরের মান আছে যে 6 ওহম নালে 2 ওহম দিই হ্যাঁ 2 ওহম দিই এইখানে দিলাম হচ্ছে যে 6 ওহম এখন তোমাকে বলা হয়েছে যে তুমি এইটা পরিবর্তন এর সংযোগ করে L সংযোগ করে কি বানাবা রেজোন্যান্স তৈরি করো তাই তো তাহলে L সংযোগ করতে হবে তার মানে XL না L সংযোগ করা মানে XL সংযোগ করা তাহলে XL সংযোগ করে কার সমান বানাইতে হবে XC কত 2 তার মানে XL সংযোগ করে কত বানাইতে হবে 2 XL এখন আছে কত 6 তাহলে এটা বেশি আছে না তাহলে এটা কি করতে হবে কমাইতে হবে না 3 ওহম তাহলে এর সাথে আমি একটা কি করি XL যদি একটা প্যারাবোলা এখানে লাগাই দেই কত ওহম লাগাবো 3 ওহম এখানে যদি Z3 ওহম একটা লাগাই দেই তাহলে ওই Z3 ওহম আর Z6 ওহম কি হয়ে যাবে প্যারালাল আলটিমেটলি কত হবে Z3 আর Z6 প্যারালাল করলে কত হবে Z2 না প্লাস Z2 হ্যাঁ তাহলে এই দুইজন মিলে টিকে থাকবে প্লাস Z2 আর ওই পাশে হ্যাঁ কত আছে মাইনাস Z2 ভ্যানিশ হবে হ্যাঁ মানে সোজা কথা আমি কি বুঝাতে চাইছি যে রেজোন্যান্স মানে ইমাজিনারি পার্ট কি হইতে হবে ভ্যানিশ হয়ে যেতে হবে ইমাজিনারি পার্ট 0 হইতে হবে সেটা Z এর হোক Y এর হোক কিসের হয় হোক ক্লিয়ার হ্যাঁ মানে দিন শেষে সার্কিটটা কি থাকতে হবে শুধু রেজিস্টিভ অর্থাৎ রিয়েল পার্ট থাকবে শুধু ক্লিয়ার তাহলে এখন তোমারে আমি কি অবজার্ভ বুঝাইতে পারছি যে রেজোন্যান্স জিনিসটা কি করে হয় হোক তোমারে ইমাজিনারি পার্ট 0 বানাইতে হবে হ্যাঁ ওকে তাহলে এর সমাধান হচ্ছে 3 ওহমের XL এই 6 ওহমের সাথে প্যারাবোলা যুক্ত করতে হবে এখন XL যদি 3 ওহম হয় তাহলে L বের হবে না কি করে বের হবে XL কে ফ্রিকোয়েন্সি দ্বারা ওমেগা দ্বারা ভাগ করে দিতে হবে না এই হচ্ছে রেজোন্যান্সের বেসিক এটা একটা আচ্ছা তাহলে আমাদের অপশন হচ্ছে যে রেজোন্যান্স বানাইতে গেলে L C আর F যদি কখনো কোনো কিছু বাড়াইতে হয় তাহলে পরে প্যারালালে না সিরিজ মান বাড়াইতে হলে সিরিজ করতে হয় আর মান কমাইতে হলে প্যারালাল করতে হয় হ্যাঁ সোজা কথা আর কাটে সিরিজ যেমনি হোক ইমাজিনারি পার্ট 0 বানাতে পারলেই সেটা রেজোন্যান্স তাহলে এখন আমরা স্পেসিফিক সিরিজ রেজোন্যান্স করব এটার আরেকটা নাম হচ্ছে ভোল্টেজ রেজোন্যান্স এটার আরেকটা নাম হচ্ছে ভোল্টেজ ম্যাগনিফাইং সার্কিট ঠিকই ছিল ভাই ভোল্টেজ ম্যাগনিফাইং সার্কিট তাহলে সিরিজ রেজোন্যান্স হ্যাঁ তাহলে এটা অবশ্যই কি থাকবে আর L আর C কিসে থাকবে সিরিজ তাহলে আর L আর হচ্ছে এখানে হচ্ছে ভোল্টেজ VS এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি তাই তো তাই না তাহলে এখানে Z সমান সমান কি ভাই বলো তো দেখি R প্লাস Z of XL মাইনাস XC না মাইনাস Z of XC যেটা কমন নিলাম তাহলে XL মাইনাস XC না এটা তো Z টা কি তাই না
এখন আমাকে বলো ফর রেজোন্যান্স INP মানে ইমাজিনারি পার্ট অফ z ইকুয়াল কি হতে হবে 0 না ডেফিনিশন বলে এইটাই তাহলে পরে আসছে যে x ইকুয়াল x হলে তাকে রেজোন্যান্স সার্কিট বলে তাই না হ্যাঁ ওগুলো পরে ওগুলো সব হাইব্রিডাইজেশন বাট জন্ম এখান থেকে যে কোন সার্কিটের ইমাজিনারি পার্ট যদি 0 হয় z এর অথবা y এর তখন তাকে কি হবে রেজোন্যান্স বলা হবে মানে ফর রেজোন্যান্স ইমাজিনারি পার্ট অফ z ইকুয়াল 0 তাহলে ইমাজিনারি পার্ট এখানে কেডা x minus x equal 0 তাহলে কেডা হবে তাহলে জন্ম তো এটা ছিল তোমাদের কথা আসছে না যে x is equal to x এর তখন তাকে রেজোন্যান্স সার্কিট বলে তাই তো এই বুঝতে পেরেছি তাহলে আসো x এর সমান সমান কি লেখা যায় ওমেগা 0 l এর সমান সমান কি লেখা যাবে ওমেগা 0 c তাহলে আমি ওমেগাটা বের করতে চাই তাহলে ওমেগা 0 সমান সমান কি হবে এটা এসে স্কয়ার হয়ে যাবে না LC না তাহলে ওমেগা 0 টা কি হবে একক কি র‍্যাড পার সেকেন্ড এটাকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এটাকে ওমেগা আরও বলে ওমেগা আর কে রেজোন্যান্স অথবা কি ওমেগা নট ঠিক আছে তাহলে ওমেগাটা বের করতে পারি আমরা এটা কি এফ বের করতে পারবো না হ্যাঁ এফ আর অথবা এফ 0 তাহলে ওমেগা থেকে এফ বের করতে গেলে শর্ত কি 2 পাই দ্বারা ভাগ করে দিতে হবে না তাহলে একক কিসে হয়ে যাবে তার মানে আমরা এইটা আসলে ফ্রিকোয়েন্সি এটা হলো আসলে মূলত অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ছিল আর এইটা আসলে রিয়েল ফ্রিকোয়েন্সি তাই না হ্যাঁ ওমেগাটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে না তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি বুঝছি তাহলে এখন ইম্পিডেন্স কি হবে কও তাহলে এক রেজোন্যান্স ইম্পিডেন্স ইকুয়াল ইম্পিডেন্স z আর না তাই তো রেজোন্যান্স ইম্পিডেন্স রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্স কে থাকবে শুধু আর না শুধু আর কারণ এইতে প্লাস ইমাজিনারি পার্টটা কি হয়ে গেছে তাহলে রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্স এর মান কম না বেশি হইলো কম আগে তো আর এর সাথে অনেক কিছু যোগ আকারে ছিল কিন্তু এখন কি হয়ে গেছে শুধু আর হয়ে গেছে না হ্যাঁ সেজন্য বলা হয় এট রেজোন্যান্স সিরিজ রেজোন্যান্সে কি হয় সিরিজ রেজোন্যান্সে ইম্পিডেন্স কি হয় মিনিমাম কথা বুঝছো তাহলে এবার কারেন্ট আসো কারেন্ট আই তাহলে আইটাকে আই রেজোন্যান্স আই 0 অথবা কি বলতেছি আই আর রেজোন্যান্স অবস্থায় কারেন্ট নাকি আই সমান কি vs ডিভাইডেড বাই কেটা z না তাহলে z আর এর মান কত শুধু আর না তাহলে দেখো আগে তো অনেক কিছু দ্বারা ভাগ করতাম এখন কি দ্বারা ভাগ করতেছি শুধু রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করতেছি না তাহলে এই কারেন্টের মানটা কি হবে তাহলে এখানে বলা হয় যে সিরিজ রেজোন্যান্সে ইম্পিডেন্স মিনিমাম হয় এবং কারেন্ট ম্যাক্সিমাম তাহলে এখন তোমরা বাইরের বই পড়ে দেখবা কাকলি ফার্নিচার দামে কম মানে ভালো এরকম মুখস্থ করবা যে একটা সিরিজ রেজোন্যান্স এক্সএল সমান এক্সি হয় ইম্পিডেন্সের মান সর্বনিম্ন হয় হ্যাঁ কারেন্টের মান ম্যাক্সিমাম হয় পাওয়ার ফ্যাক্টর কত হবে পাওয়ার ফ্যাক্টর এখানে ইউনিটি 1 সেটা কত 0 ডিগ্রি না তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল কি cos সেটা না cos 0 ডিগ্রি তার মানে কত 1 এর কি বলা হয় QPF তাই না তারপরে এটা কি রেজিস্টিভ সার্কিট বলা যাবে না তাই তো তারপরে এটা বলা যাবে না ভোল্টেজ আর কারেন্ট কি আকারে থাকবে আর ইন ফেজ না
ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে থাকে, তাহলে এগুলো আমাদের বইয়ে যা মুখস্থ করবো। হ্যাঁ, যে একটা সিরিজ রেজোন্যান্স আর এগুলো উপায়, ঠিক আছে? যে কোনো একটা কথা উল্লেখ থাকবে মানে সেটা কি রেজোন্যান্স, সিরিজ রেজোন্যান্স। হ্যাঁ, আমাদের কারেন্ট কি হইছে, ইন ফেজ নাকি? আর কি বলা যাবে বলো তো? পাওয়ার কি হবে? পাওয়ার P সমান সমান কি বলো? I স্কয়ার আর না, তাই তো? আই এর কি অবস্থা বলো তো? ম্যাক্সিমাম না? তাহলে পাওয়ারের অবস্থা কি হবে? সর্বোচ্চ হবে না, তাই তো? কারেন্ট যেহেতু ম্যাক্সিমাম হয়েছে, তাহলে ম্যাক্সিমামের উপর স্কয়ার গুণ রেজিস্ট্যান্স আর ম্যাক্সিমাম হবে না? তার মানে পাওয়ারের মান ম্যাক্সিমাম হবে। রেজোন্যান্স অবস্থায় পাওয়ারের মান কি হবে? ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, তারপরে কি হবে? সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল রেজিস্টার ভোল্টেজ। আর বলা যায় VL ইকুয়াল VC। তার মানে ইন্ডাক্টরের আগে ভোল্টেজ আর ক্যাপাসিটরের আগে ভোল্টেজ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। হ্যাঁ, एग्जांपल লিখি তোমাদের বইয়ের পৃষ্ঠা 126 এর एग्जांपल 1, আর এই ম্যাথটা হচ্ছে বয়েল স্কেলের 21.1, বয়েল স্কেলের স্যারের বইয়ের 21.1। তুমি একটা সার্কিট দিয়ে বলছে যে ফাইন্ড আউট I VR VL VC Q, এবং এই 50 হার্জ যেটা বলে দিয়েছেন যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাহলে আমাকে এই সার্কিট থেকে যদি আমি বের করতে চাই, তাহলে আমি আই বের করতে পারবো না? দেখো তো সলিউশন। আগে তোমরা জেড টোটাল বের করো তো। জেড টোটাল মানে কি? 2 যোগ জে অফ 10 নাকি? আর এটা কি ক্যাপাসিটরটা কি হবে? মাইনাস জে অফ 10। তার মানে আলটিমেটলি কত ওহম থাকলো? 2। শুধু রিয়েল পার্ট না? তার মানে এই সার্কিট কি সার্কিট? আমাদের 5000 হার্টজ এর ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি না বললে আমি বুঝতাম না, তাই তো? হ্যাঁ, তাহলে আমি আই বের করব। আই সমান সমান কি হবে? ভোল্টেজ কত? 10 অ্যাঙ্গেল 0 নাকি? ভাগ কত? 2 না? তাহলে কত হবে? 5 অ্যাঙ্গেল 0 অ্যাম্পিয়ার না? তাহলে দেখো তো ভোল্টেজ 10 অ্যাঙ্গেল 0, কারেন্টও কি হলো? 5 অ্যাঙ্গেল 0। তার মানে তার ইন ফেজ না আউট অফ ফেজ? ইন ফেজ। একই ফেজে না? একই দিকে থাকবে দুইটাই, তাই তো? তাহলে এটা একটা অ্যানসার। যদি বলতো যে আই ম্যাক্স বের করো, তাও তো এটাই অ্যানসার হইতো। এবার বলো আমাকে ভিআর বলো। ভিআর মানে কি? আই ইনটু আর না? তাহলে আই কত? 5, আর কত? 2, কত হবে? 10 ভোল্ট। আমাকে ভিএল বলো। আই ইনটু জে এক্সএল না, তাই তো? তাহলে কত হবে? আই হচ্ছে 5 আর জে এক্সএল কত? 10 নাকি? তাহলে বলে জে 50 না ভোল্ট, অথবা এটাকে বলা যায় 50 অ্যাঙ্গেল 90, তাই না? ভিসি বলো। আই ইনটু মাইনাস জে এক্সি না? তাহলে কত হবে? মাইনাস জে অফ 50 অথবা 50 অ্যাঙ্গেল কত? মাইনাস 90 ডিগ্রি, এত ভোল্ট, তাই না? তাই তো? আর একটা জিনিস এখানে চাইছে কিউ চাইছে। কিউ তো আমি এখন শিখাইনি, কিউ ফ্যাক্টর তাহলে তো শিখাইনি, বাদ দাও, পরে আসো। আগে এই জায়গা বুঝো। আমি এখানে তোমাকে বলছি যে সিরিজ রেজোন্যান্স এর নাম হচ্ছে কি রেজোন্যান্স? ভোল্টেজ রেজোন্যান্স। ভোল্টেজ রেজোন্যান্স কেন? ওই যে ভিএল আর ভিসি কি হয়? সমান। ওই যে দেখো কোথায় আমি বলছি না, ভিএল আর ভিসি কি হয়? সমান। সো এটাকে বলা হয় ভোল্টেজ রেজোন্যান্স। ঠিক আছে? দেখো তো ভিএল আর ভিসি সমান হয়েছে না? সমান হয়েছে। সমান না? ভিএল কত? 50, ভিসি কত? 50। তারপরে আরেকটা নাম বলছি, কি বলছি? ভোল্টেজ বিবর্ধক বা ভোল্টেজ ম্যাগনিফাইং সার্কিট, তাই না? ভোল্টেজ বিবর্ধক সার্কিট। তাহলে ভোল্টেজ কি হবে? সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজকে ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরের আড়াআড়িতে
কয়েক গুণ বর্ধিত আকারে পাওয়া যায়। তাই এটাকে কি বলা হয়? ভোল্টেজ ম্যাগনিফিকেশন সার্কিট বলে। দেখো সাপ্লাই দিছে কত 10, ইন্ডাক্টর আর কত পাইছো? তাহলে বেশি পাইছো না কম পাইছো? কয় গুণ বেশি পাইছো? 5 গুণ বেশি পাইছো না? এটা 10 এটা 50, 5 গুণ বেশি হইছে না? ভোল্টেজ পরিবর্তন করছে না? এই জন্য এটাকে বলা হয় কি? ভোল্টেজ ম্যাগনিফিকেশন সার্কিট। ক্লিয়ার? হ্যাঁ, এই যে বিবর্ধন, এই বিবর্ধনটাকে বলা হয়, এই বিবর্ধনকে কিউ ফ্যাক্টর বলে, কোয়ালিটি ফ্যাক্টর আর কিউ ফ্যাক্টর বলে। তাহলে এখন আমার বলো দেখি এখানকার কিউ ফ্যাক্টর কত হবে? 50/10 না, 5 না? মানে কোন একটা সার্কিটের কিউ এর মান দেখবো যত, সে তত গুণ কি করে দিবে? ভোল্টেজ বাড়ায় দিবে। তাহলে কোন একটা সার্কিটের কিউ ফ্যাক্টর যদি 50 হয়, তার মানে তুমি কি বুঝবা? যদি সাপ্লাই ভোল্টেজ 2 ভোল্ট হয়, ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর আর এর কত ভোল্টেজ পাবা? 100 ভোল্ট পাবে। তাহলে ও যে সাপ্লাই ভোল্টেজ সেটার কত গুণ বাড়াবে? 50 গুণ বাড়াবে। বুঝছো? এমনও রেজোন্যান্স সার্কিট আছে সেখানে 1600 গুণ পর্যন্ত কিউ পাওয়া যায়। 16, তাহলে কিউ এর মান যদি 1600 হয়, সাপ্লাই ভোল্টেজ কত? 10 নাকি? তাহলে ওই ব্যাটারি কত দিবে? ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর আর 10 ভোল্টেজ দিতে হয়, তাহলে 1600 মানে 16000 গুণ দিবে না? 16000 ভোল্টেজ। তাহলে আমরা সিরিজ রেজোন্যান্সের সার্কিট দেখছিলাম হচ্ছে কি? সিরিজ রেজোন্যান্সের সার্কিট হচ্ছে আর এর এখানে আমার এফ থাকবে, এখানে আমার ভি থাকবে, তাহলে আর এল সি। তাহলে আমাকে বলো তো জেড সমান যে আর প্লাস জে অফ 2 পাই এফ এল মাইনাস 1/2 পাই এফ সি, তাই না? তার মানে যদি আমি এফ চেঞ্জ করি তাহলে এই দুটার মানে কি হবে? চেঞ্জ হবে। যদি আমি এল চেঞ্জ করি তারপরে জেড এর মান কি হবে? চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। আচ্ছা দেখো তো এট এফ ইকুয়াল খুবই যদি কম হয়, এফ ইকুয়াল এফ এর মান কি? কম, খুবই কম, তাহলে তখন জেড এর মান কি হবে? আলটিমেটলি দেখো আগে এক্স এল কি অবস্থা হবে, এক্স সি কি অবস্থা হবে, এফ এক্স এল এক্স সি আলটিমেটলি জেড, তাই তো? তাহলে এফ এর মান যদি কম হয়, এফ এর মান যদি কম হয়, তাহলে এক্স এল এর মান কি হবে? কম হবে নাকি? তাই তো? এই এফ এর মান যদি কম হয় তাহলে এক্স এল কম হবে না? কম হবে। কিন্তু এক্স কি হবে? বাড়বে, বেশি হবে নাকি? বেশি হবে। তাহলে একটা কম একটা বেশি, এটা কার কাছাকাছি হবে? যদি খুবই কম হয় এটা ইনফিনিটির কাছাকাছি যাবে না? এফ এর মান 1 হার্টজ, তাহলে এটা কি ইনফিনিটির কাছাকাছি যাবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে জেড এর মান কি হবে? অনেক বেশি হবে, বেশি হবে না? অনেক বেশি হবে। এবং কি ক্যাপাসিটিভ না ইন্ডাকটিভ? ক্যাপাসিটিভ। এখন এফ এর মান যদি রেজোন্যান্স হয় f0, এটা হচ্ছে ভেরি লো। হ্যাঁ, এটা ভেরি লো। f এর মান যদি f0 হয় তাহলে কি হবে? x এর একটা ভ্যালু থাকবে, x এর একটা ভ্যালু থাকবে, এই দুটোই কি হয়ে যাবে? সমান হবে না? আর এই অবস্থায় x এর মান কি হবে? বেশি হবে, আর x এর মান কম হবে। বুঝতেছ না? বুঝতেছি। L এর মান নাও 1 মিলি হেনরি, C এর মান নাও 2 মাইক্রোফ্যারাড। যদি এখন F এর মান 1 হার্টজ হয় তাহলে XL কত হবে রে? 0.01256। তুই X এর জন্য ডাটা সাব
তুই x এর জন্য সব এখন f এর মান তোমরা এই বসাও 3558.82 বসাও তাহলে এক্সেল কত হয় এত হার্স বসাও প্রথমটা দেখছি যেমন লিখতেছেন এটা প্রথমটা হ্যাঁ এটা বলি তো ভাই মানে কথা বন্ধ হয়ে গেছে এত বেরিয়ে যাবো না তাই না আচ্ছা দেখো তাহলে এবার দেখো তাহলে সব লিখে নাও। তাহলে f এর মান কি ভেরি লো কম যদি হয় তাহলে x এর মান কি হবে কম হবে x এর মান কি হবে বেশি হবে তাহলে z এর মানটা যাই হোক সেটা কি ধরনের থাকবে ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ ক্যাপাসিটিভ না এখন আসলে f এর মান যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হয় তাহলে xl আর xc কি হয়ে যাবে সমান হবে তাহলে z এর মান কি থাকবে রেজিস্টিভ না তাই তো তাহলে ক্যাপাসিটিভ মানে পাওয়ার ফ্যাক্টর কি রকম লিড আর এর পাওয়ার ফ্যাক্টর কি ইউপিএফ তাই না এবার আসো যদি কাল হাই হয় এই ভেরি লো মানে এটা হচ্ছে এফ আর এর চেয়ে ছোট আর ভেরি হাই মানে এফ আর এর চেয়ে বড় তখন কি হবে কও এক্স এর টা বড় হবে এক্স টা কি হয়ে যাবে এই যে তাকাও এল এর মান ধরছি আমরা কত 1 মিলি হেনরি সি এর মান ধরছি কত 2 মাইক্রোফ্যারাড নাকি তাহলে ফ্রিকোয়েন্সি ফার্স্ট হচ্ছে 1 হার্টজ 1 হার্টজ হলে এক্স এর মান হয় এত মিলি আর এক্স কত হয় এত কিলো 9.75 কিলো নাকি তাহলে অবশ্যই এটা ক্যাপাসিটি এখন এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এর মান ফ্রিকোয়েন্সি এত 35.82 তাহলে এক্স এর মান এত হয় এক্স এর মান কি হয় এত এখন আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জানি না একটু আগে সূত্র শিখলাম f r সমান সমান কি 1/2 পাই রুট ওভার lc এই সূত্র দিয়ে আমি পাইছি এই ফ্রিকোয়েন্সিটা পাইছি ঠিক আছে হ্যাঁ তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অবস্থা x আর x কি হয়ে গেছে সমান এখন আমি কি আরেকটা 5000 নিছি তাহলে এটা 3500 ছিল এবার কত নিছি 5000 নিছি তাহলে 5000 অবশ্যই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বেশি ফ্রিকোয়েন্সি নাকি তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যখন লিখে দাও x এর মান কি হয়েছে 31 আর x এর মান কত 15 তাহলে x এর কি বেশি আর x কি কম তাই তো তাহলে z এর মানটা কি হবে z এর মানটা ইন্ডাকটিভ না ইন্ডাকটিভ তাহলে ইন্ডাকটিভ মানে কি হবে কেমন ল্যাগ না তাই তো তাহলে আমি এখানে একটা কোনো কার্ভ দেখাতে চাই বুঝছো এত নাটক এই জন্য করলাম আমি এইদিকে ফ্রিকোয়েন্সি দিলাম এইদিকে আমি জেড দিলাম এইদিকে আমি আই দিলাম ঠিক আছে তাহলে দেখো যখন ফ্রিকোয়েন্সি কত শূন্য ফ্রিকোয়েন্সি তখন শূন্য যখন ফ্রিকোয়েন্সি শূন্য ফ্রিকোয়েন্সি যদি শূন্য করে দেই তাহলে z এর মান কি হবে আর হবে x এর 0 হবে কিন্তু x কত হবে ইনফিনিটি হবে না তাহলে ইনফিনিটির সাথে r যোগ করলে কি হবে ইনফিনিটি হবে তারপরে শুরুতে z এর মান কি থাকবে ইনফিনিটি হ্যাঁ শুরুতে z এর মান ইনফিনিটি থাকবে আস্তে 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 কমবে আবার আস্তে আস্তে ইনফিনিটি দিকে চলে যাবে এই মাঝখানে যে সর্বনিম্নতে নামবে ওই যে দেখো তাকাও যখন f এর মান লো ছিল তখন কি আলটিমেটলি z এর মান কি অনেক বড় হয়েছে না ওই অনেক বেশি ছিল যত ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমাবো তত z এর মান xl আর xc কি হবে একই রকম হবে ওই তাইলে যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হবে তখন xl আর xc কি হয়ে যাবে সমান হবে তাহলে এই জায়গাতে এসে xl আর xc কি হয়ে যাবে সমান
সমান হবে, সমান হইলে এখানে পড়ে থাকবে কে? পড়ে থাকবে অনলি আর না, z সমান সমান অনলি আর থাকবে না। এই যে জায়গায় এই যে পয়েন্টে z সমান সমান কে? আর। আর এইদিকে এখান থেকে এইদিকে z কি হবে? ক্যাপাসিটিভ না? ক্যাপাসিটিভ হবে না? কারণ ফ্রিকোয়েন্সি কম হলে ক্যাপাসিটিভ হবে। আর এখান থেকে এইদিকে কি হবে? ইন্ডাকটিভ হবে না? হ্যাঁ ক্যাপাসিটিভ, তাই তো? কারণ এইদিকে কি হবে? এইদিকে x এর মান কি হবে? বেশি হবে আর x এর মান, আর এখানে x এর মান বেশি হবে আর x এর মান কম হবে। আর এই জায়গাতে কি xl ইকুয়াল কি হয়? xc, তাই তো? হ্যাঁ, তারপরে এদিকে পাওয়ার ফ্যাক্টর কি হবে? এদিকে পাওয়ার ফ্যাক্টর লিড pf, আর ওদিকে পাওয়ার ফ্যাক্টর কি হবে? আর এই বিন্দুতে পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউপিএফ হবে না এই বিন্দুতে? কথা কি বুঝছো? একদম রেজারেন্স পয়েন্টে ইউপিএফ হবে, তার ডানে গেলে ল্যাগ পিএফ হবে, বামে গেলে লিড পিএফ হবে, ঠিক আছে? তাহলে জেড যদি এটা হয় তাহলে কারেন্ট কোনটা হবে? শুরুতে জেড ছিল ইনফিনিটি, তাহলে কারেন্ট কি হবে? কারেন্ট জিরো না? হ্যাঁ, কারেন্ট জিরো থেকে আস্তে 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 কি হবে? তাহলে যখন z এর মান মিনিমাম হইছে তখন কারেন্টের মান কি হবে? ম্যাক্সিমাম হবে না? তাহলে এটাই হচ্ছে কি I max, কোথায়? at রেজোনেন্স। তাহলে এটা হচ্ছে একটা z এর কার্ভ আর একটা কিসের কার্ভ? I এর কার্ভ, ঠিক আছে? এখন তোমাকে যদি বলতে যে ইন্ডাক্টরের কার্ভ আঁকাও, ক্যাপাসিটরের কার্ভ আঁকাও, রেজিস্টরের কার্ভ আঁকাও, এটা এটা f, হ্যাঁ? তাহলে এদিকে থাকবে r, l আর কে? c। তাহলে দেখো রেজিস্ট্যান্সের উপর কি ফ্রিকোয়েন্সির কোনো প্রভাব আছে? তাহলে রেজিস্ট্যান্স এরকম খারাপ রেজিস্ট্যান্স থাকবে, তাই না? আর ইন্ডাক্টর কি l না? xl না? তাহলে xl কি হবে? কম। যত ফ্রিকোয়েন্সি বাড়বে xl কি হবে? বাড়বে। সমানুপাতিক না? সমানুপাতিক। এই এটা হচ্ছে xl এর কাজ। x এর কাজ কি হবে? কম। ফ্রিকোয়েন্সি যখন 0 তখন x কি অনেক বেশি থাকে, আর যত ফ্রিকোয়েন্সি বাড়ে আস্তে আস্তে কি হয়? কমে। তাহলে শুরুতে ইনফিনিটি থাকবে, আস্তে 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 কোন বিন্দুতে দিয়ে সেট করবে? যে বিন্দুতে সেট করবে এটাই কি ফ্রিকোয়েন্সি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। কারণ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যে দেখো x এর মান যা হবে x এর মান কি হইছে? তাই হইছে। তাহলে ওইখানে আলটিমেটলি থাকবে কি? রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স। তাহলে এটা ফ্রিকোয়েন্সি ভার্সেস আর xl xc নাকি? আর এটা কি দেখলাম? f ভার্সেস i and z। এদিকে f নাকি? এদিকে আমি i দিলাম। তাহলে এই যে কার কি রকম হবে? এটাকে বলা হয় I max। এটা হলো I আর এটাই I max। এটার মান কত? v ডিভাইডেড বাই শুধু r, তাই না? এই বিন্দুতে যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এখন দেখো তোমাকে বলা হলো হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি। পাওয়ার পয়েন্ট মানে কি? যে বিন্দুতে পাওয়ার কি হবে? ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক হয়। তাহলে দেখো এই বিন্দুতে পাওয়ারের মান কত? এখানে কি পাওয়ারের মান কত? p ম্যাক্সিমাম নাকি? তাহলে তার অর্ধেক পাওয়ার কোথায় পাওয়া যেতে পারে? তার নিচে না? এরকম একটা জায়গায় পাওয়া যাবে, তাই তো?
পি হাফ, তো পি হাফ পাওয়ার পয়েন্ট মানে কি হাফ ইনটু পি ম্যাক্স না, তাই তো হাফ। ওইখানে কারেন্ট ম্যাক্সিমাম না, এই জায়গায় কারেন্টের মান হবে আই ম্যাক্সিমাম ভাগ √2 অথবা 0.707 আই ম্যাক্স। তাহলে সর্বোচ্চ কারেন্ট হবে তার 0.707 এই জায়গায় হবে না। তাহলে এই জায়গায় ফ্রিকোয়েন্সি কয়টা, এই জায়গায় ফ্রিকোয়েন্সি কয়টা এই লাইনে, এটা নাকি? তাহলে এই ক্যালকুলেশন কয় জায়গায় সেট করছে, কয় জায়গায়, এই কার্ভিং কয় জায়গায় সেট করছে সে, দুই জায়গায় আছে, কোথায় কোথায়, একই জায়গায় সেট করছে, আরেকটা জায়গায় না, এটা কি এই জায়গায় সেট করছে? তাহলে এই ফ্রিকোয়েন্সি কি এফ হাফ পাওয়ার পয়েন্ট, এটাও কি হাফ পাওয়ার পয়েন্ট। তাহলে হাফ পাওয়ার পয়েন্টের ফ্রিকোয়েন্সি কয়টা, দুইটা। এইটাকে বলা হয় f1, এটাকে বলা হয় f2। আচ্ছা ফ্রিকোয়েন্সি না দিয়ে কি আমরা কি লিখব, ওমেগা দ্বারা দেখাইতে পারতাম না, ওমেগা 0, তাহলে এটা কি বলতাম, ওমেগা 1 বলতাম নাকি, আর এটা কি বলতাম, ওমেগা 2। সে যাই হোক, দেখো এটাকে বলা হয় কি আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, আর এটাকে কি বলা হয় লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই আপার কাট অফ ফ্রিকোয়েন্সি আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানে যে অংশটা থাকে এটাকে বলা হয় কি ব্যান্ডউইথ, এটাকে বলা হয় ব্যান্ডউইথ। তাহলে আমাকে বলো তো এর অর্ধেকখানি, এই অর্ধেকটা কি ব্যান্ডউইথ ভাগ 2 না, এই অর্ধেকখানি কি ব্যান্ডউইথ ভাগ 2 নাকি? তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আমরা সূত্র শিখছি না, হাফ পাওয়ার পয়েন্ট এইচপি, হাফ পাওয়ার পয়েন্ট, হ্যাঁ হাফ পাওয়ার পয়েন্ট, এটাকে বলে 3 ডিবি পয়েন্ট মাইনাস 3 ডিবি পয়েন্ট, এটাকে বলে কর্নার ফ্রিকোয়েন্সি। এটাকে বলে কাট অফ পয়েন্ট। তাহলে যাই বলুক না কেন কাকে বের করব, ওমেগা 1 ওমেগা 2, ঠিক আছে? হ্যাঁ এই যে আরএসসি সিরিজ সার্কিট পড়ছি না আমরা, আরএসসি সিরিজ সার্কিটের ওমেগা 1 হিসাব করলে বের হবে মাইনাস r ডিভাইডেড বাই 2l প্লাস মাইনাস রুট ওভার 1 ডিভাইডেড বাই 4 l স্কয়ার মাইনাস और ना r স্কয়ার ডিভাইডেড বাই 4l স্কয়ার 1 ডিভাইডেড বাই lc। এটা আসবে আর ওমেগা 2 মান আসবে কত, প্লাস r ডিভাইডেড বাই 2l প্লাস মাইনাস রুট ওভার r স্কয়ার ডিভাইডেড বাই 4l স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই lc। ঠিক আছে, এখন আসো একটা সার্কিটের ব্যান্ডউইথ হচ্ছে BW হচ্ছে কি আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ওই যে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি না, আর এটা কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির যে পার্থক্য সেটাকে বলা হয় কি ব্যান্ডউইথ। তাহলে আমাকে এই যে সমীকরণ থেকে দেখো তো, আমি যদি এই দিয়ে বিয়োগ করে দেই তাহলে কাকে পাবো, ব্যান্ডউইথ পাবো না, পাবো। তাহলে ব্যান্ডউইথ এখানে বসাও মাইনাস r ডিভাইডেড বাই 12 নাকি, প্লাস মাইনাস কোন একটা কিছু আছে, এটা একটা কিছু ধরো, হ্যাঁ বাক্স, এটা একটা বাক্স, তার সাথে কি বিয়োগ হবে না, না ওমেগা 2 তো প্লাস প্লাস না, প্লাস r ডিভাইডেড বাই 12 যোগ প্লাস মাইনাস এইটা নাকি, এই সমীকরণটা কিভাবে পাওয়া যাবে, এটা সলভ করে আসবে। সার্কিট তো এই যে ওই আর সার্কিট অ্যানালাইসিস হবে, সলভ করলে ওমেগা 1 আর ওমেগা 2 মান এটা আসবে। হ্যাঁ আমারে বলিও, আমি দিবনি ওই পিসটা দিব, গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? কেমন প্রমাণ আসে, প্রমাণ দেখতে পারবো ক্যালকুলেশন করলে। তাহলে এটা ওমেগা 2 গেল নাকি, বিয়োগ ওমেগা 1 মানে কি r ভাগের মাইনাস r ভাগের 12 আবার প্লাস মাইনাস কিছু একটা, তাই না? তাই না? তাহলে আমরা বলতো r ভাগের 12 থাকলো
প্লাস মাইনাস কিছু একটা আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস আর ভাগের আবার 12 না, মাইনাস দিয়ে যদি প্লাস মাইনাস গুণ করি তাহলে কি হবে? মাইনাস প্লাস না? তাহলে দেখো তো এটা এটা কাটা যাবে না? কাটা যাবে। কারণ এটা যখন প্লাস এটা যখন মাইনাস, এটা যখন মাইনাস এটা তখন কি? প্লাস। তাহলে এখানে কি থাকলো? আলটিমেটলি r ভাগের 2 r ভাগের l না? তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল কি হলো? r ভাগের l। এটার একক কি হবে? রেট পার সেকেন্ড। এখন যদি আমি ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সিতে চাই, হার্টজে চাই, তাহলে r ভাগের কি হবে? 2 পাই l। তখন কি হবে? হার্টজ। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ব্যান্ডউইথ এটা। তারপরে এবার আসে কোয়ালিটি ফ্যাক্টর। ও আরেকটা আসে, এই দুটোকে যদি কখনো আমরা গুণ করি, গুণ যদি করি কারে কারে গুণ করব? ওমেগা 1 আর ওমেগা 2 যদি গুণ করি তাহলে পাবো আমরা ওমেগা 0 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে ওমেগা 0 অথবা ওমেগা r ইকুয়াল রুট ওভার ওমেগা 1 ওমেগা 2 না? হ্যাঁ, রুট ওভার ওমেগা 2 বলতো না? এটা আরেকটা সূত্র হবে। তারপরে আছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর, ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, এইটা আসলে কি? তাহলে এটা হচ্ছে কি? কিউ ফ্যাক্টর হচ্ছে VL অথবা VC এবং VP এই দুইটার অনুপাত। ইন্ডাক্টরের ভোল্টেজ অথবা ক্যাপাসিটরের ভোল্টেজ আমরা ম্যাগনিফিকেশন একটু আগে দেখে আসছি না? আগে শুরুতে যে ইন্ডাক্টরের ভোল্টেজ অনেকগুণ বেড়ে যায় অথবা ক্যাপাসিটরের অনেকগুণ ভোল্টেজ বেড়ে যায়, কার তুলনায়? টোটাল ভোল্টেজের তুলনায়। এই দুইটার যে অনুপাত সেটাকে বলা হয় কি? কিউ ফ্যাক্টর। VL আর VT। VL মানে কি? আমরা এটা নিয়ে কাজ করতেছি। I into XL না? হ্যাঁ। আর নিচে কি I into ZT না? হ্যাঁ, VT মানে I into ZT না? I কাটা। তাই তো? তাহলে I কাটা XL। XL মানে কি? ওমেগা 0 L নাকি? আর নিচে ZT মানে কি? শুধু R না? শুধু R। তাহলে ওমেগা 0 ভাগে L নাকি? আর একটু আগে Q সমান ওমেগা 0 সমান কি লেখা যায়? 2 পাই 1 ভাগে রুট ওভার LC না? জি। আর ওদিক থেকে আসে কেটা? আর বাই L না? তাহলে দেখো তো এই যে Lটাকে যদি আমি রুটের ভিতরে ঢুকাই আর নিচের L সাথে কাটা যাবে না? হ্যাঁ, 1 ডিভাইডেড বাই রুট ওভার LC। আমি যদি L যদি রুটের মধ্যে ঢুকাই তাহলে কি লিখতে হবে? L গুণন L। তাহলে দেখো তখন এই যে একটা রুটের আর একটা রুটের কাটা যাবে না? জি। তাই তো? জি। অথবা আরেকটা সাইজ করি, 1 ভাগের r এদিক থাকুক, এই রুট সবগুলোকে একটা দেওয়া যায় না? L নিচে LC, একটা L কাটা গেলে কি হয়? 1 ভাগের r রুট ওভার L বাই C। তাই তো? হ্যাঁ, এখানে আর একটু সহজ করে দেখো। ওমেগা 0 থাকলো, r তো ছিলই, ওই Lটার নিচে লিখে দেওয়া যায়? Lটার নিচে লিখে দেওয়া যায়? যদি যায় তাহলে কি হবে? ওমেগা 0 ডিভাইডেড বাই এটা মানে কি? ব্যান্ডউইথ না? হ্যাঁ, তাহলে আমার কিউ এর সূত্র কি দাঁড়াইলো? কিউ এর সহজ করে সূত্র আঁকাই। তাহলে কিউ এর সূত্র দাঁড়াইলো কিউ সমান VL অথবা এটা VC ভাগে VT অথবা কি হবে? XL ডিভাইডেড বাই R অথবা কি দাঁড়াবে? ওমেগা 0 ডিভাইডেড বাই ব্যান্ডউইথ অথবা 1 ভাগের r রুট ওভার L বাই C। আমরা এই দুটো সূত্র খাটাবো অঙ্কে। ঠিক আছে? তাহলে কি একটা সূত্র হয়েছে? ব্যান্ডউইথ হয়েছে। তাহলে ওমেগা 1 আর ওমেগা 2 এই সূত্র তো খুব কষ্ট। ওই সূত্র কি মনে থাকবে? ওমেগা 1 আর ওমেগা 2 এই সূত্র কি মনে থাকবে? মনে থাকবে? থাকবে না। তাহলে ওই সূত্রটাকে একটু সহজ করব। এবার আমাদের উদ্দেশ্য কাকে বের করা? ওই যে কাট অফ পয়েন্ট ফ্রিকোয়েন্সি বের করা। তাহলে ওমেগা 1 সমান আমরা দেখো তো এখান থেকে বের করা যায় কিনা? ওমেগা 1 সমান কি? ওমেগা 0 থেকে যদি ব্যান্ডউইথ ভাগে 2 বাদ দেই তাহলে কাকে পাবো? দেখো ওমেগা 0 তে এটা নাকি? এইখান থেকে যদি আমি ব্যান্ডউইথ ভাগ 2 বাদ দেই তাহলে কাকে পাবো? জ্যামিতিক জ্ঞান আসো। এই বিন্দু কত? 3
এটা কত 5, এটা কত 7 না? তাহলে তোমাকে আমি বললাম যে এটা কি 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 বলো, ওমেগা 0। এটা কি ওমেগা 0, এবং এটা কি না ব্যান্ডউইথ, এটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কত 4 না, তাই তো? তাহলে এটা কি ওমেগা 1 না, আর এটা কি তাহলে ওমেগা 1 আমি কি ওমেগা 0 বিয়োগ ব্যান্ডউইথ ভাগ 2 দ্বারা বিয়োগ করলে হবে? ওমেগা 0 কত 5, ব্যান্ডউইথ কত, তাই না? তাহলে ওমেগা 2 কি করে বের করব? ওমেগা 0 প্লাস ব্যান্ডউইথ ভাগ 2, তাহলে ওমেগা 0 5, এটা কত 4 ভাগ 2 7 না? তাহলে ওমেগা 1 সমান আমরা লিখতে পারি যে ওমেগা 0 মাইনাস ব্যান্ডউইথ ভাগ কত 2। ওমেগা 2 সমান কি লিখতে পারবো? ওমেগা 0 প্লাস ব্যান্ডউইথ ভাগ 2 লেখা যাবে না? এটা লেখা যাবে, কিন্তু শর্ত কি? শর্ত কিউ এর মান 10 এর চেয়ে বেশি হতে হবে। তার মানে কিউ এর মান যদি 10 এর চেয়ে বেশি হয় তাহলে এটা থাকবে, হ্যাঁ? যদি না হয়, if q less than 10 then ওগুলা থাকবে না, তখন আর ওগুলা ইউজ করা হবে। তখন কি করতে হবে? তখন ব্যান্ডউইথ সমান সমান সূত্র কি জানি বলো তো? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 না? আর ওমেগা 0 সমান সমান কি সূত্র জানি বলো তো? ওমেগা 1 ওমেগা 2 না? হ্যাঁ, এটা সলভ করে অঙ্ক করতে হবে। সলভ করে ওমেগা 1 এন্ড ওমেগা 2 কি করতে হবে? বের করতে হবে। এই হচ্ছে আমার সূত্র, সিরিজ রেজোনেন্সের সব সূত্র শেষ। সিরিজ রেজোনেন্সের সব সূত্র শেষ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সামনের দিন আমরা সিরিজ রেজোনেন্সের ধুমধাম ম্যাথ করব, হ্যাঁ?